নিজুম সকাল সকাল উঠে আফরাজের অ্যাপার্টমেন্টের কিচেনে গিয়ে নিজের জন্য এবং আফরাজের জন্য কফি বানালো। এতবার সেই কফি নিয়ে ড্রয়িং রুমে এলো। আফরাজ চার অফিসের কারো সাথে ফোনে রাগারাগি করছিলেন। বলছিল, শুধুমাত্র এই খারাপ ওয়েদারের কারণে আমাদের এত ডিল ক্যান্সেল করতে হলো, এতটা লসের মুখে পড়তে হলো। আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে তুষারপাতের মধ্যে আমায় ঘরে বন্দি হয়ে থাকতে হচ্ছে 24/7। এমন একজনকে সহ্য করতে হচ্ছে যাকে কথা বলতেই থেমে গেল আফরাজ। নিজুম এগিয়ে এসে মুচকি হেসে বলে, কি হলো, থামলেন যে? বলুন, আমি শুনছি। তুমি কখন এলে? এই তো এক্ষুনি। তা আপনার যদি আমার সাথে এক ছাদের তলায় থাকতে কষ্ট হয় তো আমার পাসপোর্ট ভিসা সব আমার হাতে তুলে দিন, আমি চলে যাই এখান থেকে। তাহলেই আমি বাঁচি আর আপনিও বাঁচেন। নিজুমের এহেন কথায় আফরাজ বলে ওঠে, এই কথা মাথাতেও এনো না। 5 মাসের আগে তুমি এই লন্ডন শহর থেকে যেতে পারবে না। আফরাজের কথায় নিজুম কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চুপচাপ আফরাজের ডেস্কের সামনে কফি রেখে চলে যায়। আফরাজ নিজুমের চলে যাওয়ার দিকে তাকিয়ে কফির মগ তুলে নেয়। এতবার কফির মগে চুমুক দেয়। কফিটা বেশ ভালোই লাগে তার। আফরাজ না চাইতেও নিজুমের প্রশংসা করে বলে, মেয়েটা রান্না যেমন ভালো করে, কফিটাও ঠিক তেমন ভালো বানায়। যেদিন থেকে ওর রান্না অনেক ভালোই লাগছে। তবে এটা ওকে বুঝতে দিলে চলবে না, না হলে আবার মাথায় উঠে নাচবে। নিজুম নিজের জন্য বরাদ্দ কক্ষটিতে আসে। বাইরে এখনও তুষারপাত চলছে। নিজুম একটা দীর্ঘশ্বাস ফেলে। এমন সময় তার মনে পড়ে যায় নিজের মায়ের কথা। ও দেশ থেকে এসেছে থেকে মায়ের সাথে একটিবারও কথা বলা হয়নি। নিজুম এদেশে এসে এখনও এখানকার সিম কিনে উঠতে পারেনি এই আবহাওয়ার জন্য। তার কারণে সে চাইলেও ও দেশে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। আফরাজের কাছেও সে এই বিষয় সাহায্য চাচ্ছে না, পাচ্ছে না। আবার সে কোন খোঁটা দেয়, তাই মনে দুঃখে চুপচাপ আছে। নিজুম কিছুক্ষণ এভাবে একা দাঁড়িয়ে থেকে বোরিং বোধ করে। তাই সে আবার ড্রয়িং রুমে চলে আসে টিভি দেখার জন্য। ড্রয়িং রুমে এসে দেখে আফরাজ যেন ফোনে কার সাথে কথা বলছে। নিজুমকে দেখে সে নিজেই ফোনটা নিজুমের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও। কে? মিসেস ছবি বেগম তোমার সাথে কথা বলতে চাইছে। নিজুম ফোনটা হাতে নেয়। নিজুম ফোনটা হাতে নিয়ে হ্যালো বলতে ছবি বেগম নিজুমকে বলে, কি ব্যাপার, ওই দেশে গিয়ে তো ভুলে গেলা, একটু জানালাও না কেমন আছো, ঠিক মতো পৌঁছেছো কি না। এদিকে তো তোমার মা চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। নিজুম লজ্জিত বোধ করে বলে, আসলে থাক, আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পারছি তোমার অবস্থা। আফরাজ আমার বলেছে সবটা। শোনো, তোমায় একটু পরামর্শ দেই। এই 5 মাসে একটু ওখানে মানিয়ে চলার চেষ্টা করো। আমাদের অবর্তমানে কিন্তু ওখানে আফরাজই তোমার অভিভাবক, তাই ওর কথা মেনে চলার চেষ্টা করো। বেশি রাগারাগি করো না, আর হ্যাঁ, নিজের খেয়াল রাখো। জি আচ্ছা, এই নাও, তোমার মায়ের সাথে কথা বলো। উনি তো তোমার সাথে কথা বলার জন্য একদম উতলা হয়ে উঠেছেন। বলে ফোনটা শান্তি বেগমের হাতে তুলে দেন ছবি বেগম। শান্তি বেগম ফোনটা হাতে নেন। নিজুম বলে, আম্মু। নিজুম, তুই ঠিক আছিস তো? কোনো আক্কেল নেই তোর? গিয়ে একটিবারও ফোন করলি না। আমি এদিকে কতটা চিন্তা করছি। মায়ের চিন্তাটা তুই বুঝবি না। আগে নিজে মা হ, তারপর বুঝবি। আর নিজের মায়ের মুখে এহেন কথা শুনে নিজুম হঠাৎ করে আফরাজের দিকে তাকায়। আফরাজ ভুরু কুঁচকে তার পানে তাকিয়ে আছে। নিজুম আলতো স্বরে তার মাকে বলে, আসলে সুযোগ হয়ে ওঠেনি। ঠিক আছে, বুঝলাম। তা তুই কেমন আছিস? ওখানে সব কিছু ঠিক আছে তো? আফরাজ তোর সাথে আবার খারাপ ব্যবহার করেনি তো? তুমি আমার জন্য তো চিন্তা করো না আম্মু, আমি একদম ঠিক আছি। মায়ের মন কি আর মানে রে? শোন, তোর যদি কোনো অসুবিধা হয় তো আমাকে জানাবি। আমি ওখান থেকে যতটা পারি তোকে সাহায্য করার চেষ্টা করব। আর আফরাজ যদি তোর সাথে বেশি খারাপ ব্যবহার করে তাহলে তুই তোর চাচিকে জানাবি। শোন, আমি অন্য মায়েদের মতো না যে তোকে মানিয়ে নিতে বলবো। নিজে তো আমি সারাটা জীবন তোর বাবার সাথে মানিয়েই চললাম। তার ফলাফল কি হলো? তাই তোকে এসব মানিয়ে চলতে হবে না। তুই নিজের
পায়ে দাঁড়ানোর কথা ভাব, যাতে করে আমার মতো তোকে আর কারো মুখাপেক্ষী হতে থাকতে না হয়। আমি যেমন আজ একজন দুর্বল নারী হিসেবে পরিচিত হয়েছি, তোকে যেন তেমন হতে না হয়। ঠিক আছে আম্মু। এভাবেই তাদের কথাবার্তা চলতে থাকে। কথা বলা শেষ করে সে ফোনটা আফরাজকে দেয়। এতবার চলে যায় কিচেন লাঞ্চ বানানোর জন্য। আফরাজ অফিসে কিছু জরুরি কাজ করছিল, বাসায় বসে কম্পিউটারে। মূলত খারাপ আবহাওয়ার জন্য তাকে ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছিল। হঠাৎ করে নিজম এসে তাকে বলে, দুপুরের খাবার বানানো শেষ, আপনি খেতে আসুন। তুমি খেয়ে নাও, আমার একটু লেট হবে। আচ্ছা। নিজম নিজের খাবার খেয়ে নেয় এবং আফরাজের জন্য খাবার তুলে রাখে। আফরাজ নিজের কাজ শেষ করে ডাইনিং টেবিলে এসে দেখে নিজম আজকেও শুটকি ডিশ রান্না করেছে। সে শিরা শুটকি রান্না করেছে। আফরাজের মাথা হঠাৎ করে গরম হয়ে গেল। সে নিজমকে ডাকলো। নিজম সবেমাত্র শুয়েছিল ঘুমানোর জন্য। আফরাজের ডাক শুনে সে ছুটে এসেছে। আফরাজ নিজমকে দেখে রেগে বলে, এটা কি রান্না করেছো? আর কি কিছু পাওনি? নিজম বলে, এখানে আসার সময় চাচি আমার শুটকি দিয়েছিল। আপনাদের এখানে যে কী সব সবজি, এগুলো তো রান্না আমি পারি না, তাই আমি যা পারি তাই রান্না করেছি। আপনারা যদি না পোষায় তাহলে নিজে রান্না করে খান। প্রয়োজনে তাই খাবো, কিন্তু এসব শুটকি খাবো না। বলেই সে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখা সব খাবার আছাড় দিয়ে ফেলে দিল। নিজম অনেক যত্ন করে বানিয়েছিল, তাই তার ভীষণ রাগ হলো। সে বলল, খাবারগুলো এভাবে ফেললেন কেন? আপনি সোনার চামিচ নিয়ে বড় হয়েছেন, তাই খাবারের মূল্য বোঝেন না। কত মানুষ খেতে পারে না জানেন? তোমার জ্ঞান শুনতে চাই না। যদি আর একটা কথা বলো তো কী করবেন করুন। আফরাজের মাথা গরম হয়ে যায়। সে রেগে নিজমকে থাপ্পড় মারতে চায়, কিন্তু নিজম আফরাজের হাত ধরে গর্জে উঠে বলে, খবরদার এই দুঃসাহস দেখাবেন না। আমাকে কোনো অবলা নারী ভাববে না। যদি দ্বিতীয়বার এই ভুল করেন তাহলে আপনার হাত আর হাতের জায়গায় থাকবে না, হাতটা ভেঙে গুঁড়িয়ে দেব। নিজম থেকে হুমকি পেয়ে আফরাজের মাথা আরও বেশি গরম হয়ে যায়। তবে সে নিজেকে সামলে নেয়। নিজমের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের রুমে গিয়ে বসে থাকে আর আগে ফুঁসতে থাকে। নিজমে নিজের মতো করে নিজের রুমে চলে এসে শুয়ে পড়ে। এদিকে আফরাজ রাগ করে খাবার ফেলে দিলেও ভারী বিপদে ফেলে, কারণ তার ক্ষুধা পাচ্ছিল। তবু সে নিজের ইগোকে প্রাধান্য দিল। না খেয়ে শুয়ে শুয়ে কম্পিউটার নিজের কাজ করতে লাগলো। এভাবে সময় এগিয়ে যেতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সকাল থেকে আফরাজ কিছুই খায়নি, যার দরুন এখনও ক্ষুধা মাথাচাড়া দিয়ে উঠেছে। আফরাজ আর কাজে মন বসাতে পারছিল না, তাই এবার সে ভাবলো নিজেই রান্না করে খাবে। কিন্তু সেখানেও যে বিপত্তি, আফরাজ তো একদমই রান্না করতে পারে না। এর মধ্যে নিজম হঠাৎ করে আফরাজের রুমের বাইরে এসে তার দরজায় নক করে। আফরাজ কোনো কথা বলে না। নিজম নিজ থেকেই বলে, আপনি তো মনে হয় সকাল থেকে কিছু খাননি, খাবেন কিছু? খেলে গরম করে দেই। আফরাজ জেদ দেখে বলে, তোমার হাতের পানিও আমি স্পর্শ করব না। আফরাজের এহেন কথায় নিজম ভীষণ রাগ হলে সে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে। বলে, দেখুন, মাথা গরম না করে খেতে আসুন। আমার উপর রাগ আছে ভালো কথা, আমি নিজেও আপনার উপর রেগে আছি, কিন্তু খাবারের উপর রাগ দেখিয়ে তো লাভ নেই, তাই না? এতে করে তো উল্টো আপনি আরও কষ্ট পাচ্ছেন। আমার কষ্ট নিয়ে তোমার কিছু ভাবতে হবে না। আমার ব্যাপারটা আমি সামলে নিতে পারবো। ইউ জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। নিজমের আর সহ্য হলো না, তাই সে প্রস্থান করলো। এদিকে আফরাজের ক্ষুধা জ্বালা বাড়তে লাগলো, তাই সে আর উপায় না পেয়ে রান্নাঘরে গেল, যাতে কিছু রান্না করে খাওয়া যাবে। কিন্তু সেখানে গিয়ে সে বুঝলেই না কিভাবে কি করবে। ইউটিউব দেখে রান্না করার চেষ্টা করলো, কিন্তু পারল না। শেষ পর্যন্ত আফরাজ বিরক্ত হয়ে বলল, ধুর, খাবোই না এখানে, প্রয়োজনে বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাবো। বলে আফরাজ বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু আবহাওয়া তখনও বেশ খারাপ। তুষারপাত কিছুটা কমলো, রাস্তা বরফ জমে আছে, রাস্তাঘাট একেবারেই জনশূন্য। এমন তো অবস্থায় কোনো রেস্টুরেন্ট খোলা থাকার সম্ভাবনা কম। যদি খোলা থাকে সেটাও অনেক দূরবর্তী স্থানে অবস্থিত হবে। কিন্তু আফরাজের কাছে এছাড়া আর কোনো উপায় নেই,
তাই সে বাইরে যাওয়ার জন্য গ্যারেজের দিকে গেল নিজের গাড়ি বের করার উদ্দেশ্যে। এমন সময় সে নিজুমের মুখোমুখি হলো। নিজুম একদম আফরাজের সামনে দাঁড়ায়। আফরাজ রেগে বলে, সামনে থেকে সরো। আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, জাহান্নামে যাচ্ছি। যাবে তুমি? নিজুম বলে, ঠিকভাবে কথা বলুন। আর এখন আপনি কোথায় যাচ্ছেন? বাইরে আবহাওয়া তো এখনও ঠিক হয়নি, এই অবস্থা বাইরে যাওয়া ঠিক হবে না। তোমার পরামর্শ কেউ শুনতে চায়নি, আমি আপনার ভালোর জন্যই। আফরাজ নিজুমকে পাত্তানি দিয়ে নিজের জন্য গ্যারেজে গিয়ে গাড়ি বের করে। নিজুম বাইরে এসে আফরাজের গাড়ি বের করতে দেখে বলে, দেখুন আপনি কিন্তু এটা ঠিক করছেন না। আমার ওপর রাগ করে শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন। দেখছেন না এখনও তুষারপাত হচ্ছে, এই অবস্থা আপনি কিভাবে গাড়ি চালাবেন? নিজুম এসব কোনো কথা কর্ণপাত না করে আফরাজ সে নিজের মতো গাড়ি চালাতে শুরু করে। নিজুম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই লোকটা না আমার কথাটাকে গুরুত্ব দিল না। এখন যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে? নিজুম চিন্তিত হয়ে বলে, সে বুঝতে পারছিল না এই পরিস্থিতিতে তার কী করা উচিত। মন ক্রমশ কু ডাকছে। এদিকে আফরাজ কোনো রকম ড্রাইভ করতে পারে। সে তুষারময় রাস্তা, গাড়ি ভালোভাবে চালানো যাচ্ছে না, ক্রমশ স্লিপ করছে। তবু আফরাজ অনেক কষ্টে ড্রাইভ করতে থাকে। এভাবে ঘন্টাখানেক ড্রাইভ করার পর আফরাজ যখন কোনো রেস্টুরেন্টে খুঁজে না পায় তখন সে বুঝতে পারে এভাবে খুঁজে আর কোনো লাভ নেই, কারণ এরকম আবহাওয়ার কারণে কোনো দোকানই খোলা নেই। ম্যাক্স এবং এলা কিছু জরুরি কাজে কিছুদিনের জন্য লন্ডনের বাইরে গেছে, তাই তাদের কাছে সাহায্য পাবার উপায় নেই আফরাজের। তাই আর কোনো উপায় না পেয়ে আফরাজ গাড়ি ঘুরিয়ে নেন। পুনরায় ফিরতি পথে আসতে আসতে বলে, সব দোষ ওই মেয়েটার। পাকনামি করে মিস জেরিনকে ছুটিতে পাঠিয়েছে, আর নিজে প্রতিদিন কী সব কুখাদ্য রান্না করে। পরবর্তীতে আফরাজ প্রথম দিনে সুস্বাদু খাবারের কথা মনে করে বলে, যদিও বা রান্নাটা খারাপ ছিল না, কিন্তু যাই হোক না হোক কেন ওকে এটা বুঝতে দিলে চলবে না। ওকে আমায় দমিয়ে রাখতে হবে। খুব দেমাগ হয়েছে না ওর, এই দেমাগ বাড়তে দিলে চলবে না। ওর দেমাগ কীভাবে কমাতে হয় সেটা আমার জানা আছে। আজ শুধু একবার আমায় ফিরতে দাও, তারপর ওকে দেখাচ্ছি মজা। বলি আফরাজ রেগে আরও জোরে ড্রাইভ করতে থাকে। কিন্তু হঠাৎ করে সে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কারণ হঠাৎ করে তুষারপাতের বৃদ্ধির জন্য গাড়ির সামনের গ্লাস একদম ঢাকা পড়ে যায়। তাই আফরাজ সামনে কিছু দেখতে পাচ্ছিল না। উপরন্তু জোরে ড্রাইভ করার জন্য আফরাজ সহজে গাড়িটাকে কন্ট্রোলেও আনতে পারে না, যার দরুন সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটা সজোরে গিয়ে বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। আফরাজের মাথায় ভীষণ আঘাত লাগে এই দুর্ঘটনার ফলে এবং সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। নিজুম উদ্বিগ্ন হয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সময় তখন রাত 8টা ছুঁই ছুঁই। আফরাজ প্রায় সন্ধ্যা 6টার দিকে বেরিয়েছে। এতক্ষণও তার ফিরে আসার কথা, কিন্তু এখনও ফিরছে না। নিজুম মনে যেসব নেতিবাচক ধারণা ঘুরছিল সেসব যেন আবার মাথাচাড়া দিয়ে উঠল। নিজুম মনে ভয় জেগে বসল, আফরাজের আবার কোনো বিপদ হলো নাকি এই নিয়ে। নিজুম আর এভাবে বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকতে পারছিল না। তাই সে আফরাজের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখে আফরাজ ফিরছে কিনা। কিন্তু যখন দেখে যে আফরাজ ফেরেনি তখন তার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। নিজুমের ভীষণ খারাপ লাগতে থাকে। ভিতরে ভিতরে অপরাধবোধ ভুগতে থাকে সে। নিজুম বলে, সকালে আমার ওনার সাথে এমন করাটা বোধহয় বাড়াবাড়ি ছিল, আর আমার উচিত ছিল ওনাকে যেভাবেই হোক এই পরিস্থিতির বাইরে যাওয়া থেকে আটকানো। না জানি এই রাত বিরাতে বেরিয়ে উনি কোন বিপদে পড়লেন। আমি তো এখনও কাউকে চিনিও না যে কারো কাছে সাহায্য চাইব। এখন আমার কি করা উচিত? নিজুম ক্রমশ পাথর বনে যাচ্ছিল ভয়ে। এভাবে চিন্তায় চিন্তায় সারা রাত পেরিয়ে যায়। সারা রাতটা নিজুম নির্ঘুম কাটে। ভোরের দিকে আবহাওয়া অনেকটা ভালো হয়ে গেছে, তুষারপাত বন্ধ হয়ে গেছে, রাস্তার তুষার অপসারণ কাজ চলছে। এই রকম পরিস্থিতি নিজুম ভোরে উঠে ফজরের নামাজ আদায় করে নেয়। আল্লাহর কাছে আফরাজের জন্য দোয়া করে যেন কোনো বিপদে না হয়। ঠিক ভোর 6টার দিকে আফরাজের বাড়ি ল্যান্ডলাইনে
কারো একটা কল আসে। নিজুম কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে বলে ওঠে, কে? আপনি কি মিস্টার আফরাজ খানের পরিবারের কেউ? জি, আমি ওনার ওয়াইফ। গতকাল রাত থেকে ওনার কোনো খোঁজ পাচ্ছি না। আমি এখানে একেবারে নতুন, তার উপরে আবার আবহাওয়া খারাপের জন্য খোঁজ নিতে পারিনি। উনি কোথায় আছে এখন? সরি, একটা খারাপ সংবাদ আছে। আপনার হাজবেন্ড ভীষণ ইনজুর্ড। গতকাল রাতে একটা দুর্ঘটনা, উনি মারাত্মক আহত। লন্ডন সিটি হসপিটালে অ্যাডমিট আছেন। আপনি ইমিডিয়েটলি এখানে আসার চেষ্টা করুন। নিজুম আফরাজের দুর্ঘটনার খবর শুনে আর ঠিক থাকতে পারে না। সাথে সাথে সে ভীষণ অস্থির হয়ে ওঠে। কোনো উপায়ন্তর না পেয়ে সে দ্রুত দৌড়ে অ্যাপার্টমেন্টের বাইরে চলে আসে। আসার সময় অবশ্যই নিজের সাথে করে কিছু টাকাও নিয়ে আসে, যা আফরাজের মানিব্যাগে ছিল, কারণ বাইরে চলার জন্য তো টাকা দরকার। আর নিজুমের কাছে এ দেশের মুদ্রা অর্থাৎ পাউন্ড ছিল না, তাই তাকে বাধ্য হয়ে টাকাটা নিতে হয়। বাইরে এসে নিজুম একটা ট্যাক্সি দাঁড় করায়। আজ আবহাওয়া ভালো হওয়া যায়, আবারও রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে, সেজন্য ট্যাক্সি পেতে তাকে কোনো ব্যাগ পেতে হয় না। এতবার নিজুম সেই ট্যাক্সি চালকের হাসপাতালে ঠিকানা বলে দেয়। এরপর তিনি রওনা দেন। হাসপাতালে পৌঁছে নিজুম দাঁড়াতে লিফটে যায়। নিজের কল করেছিল, তিনি বলেছিলেন আফরাজের 3 তলায় অ্যাডমিট করা হয়েছে। তাই নিজুম লিফটে উঠে 3 তলা যাওয়ার জন্য বোতামে চাপ দেয়। এরপর 3 তলায় পৌঁছে গিয়ে রিসেপশনিস্টের কাছে গিয়ে বলে, মিস্টার আফরাজ খান কোথায় অ্যাডমিট আছেন? আপনি কি ওনার বাড়ির লোক? ক্যাবিন নাম্বার 703 এ চলে যান। ওনার চিকিৎসার জন্য কথা বলে নেবেন। আপনাকে কিছু জরুরি কথা বলার আছে। নিজুম বুকটা ধপ করে উঠে। সে বলে, কিছু কি হয়েছে? যান, গেলেই জানতে পারবেন। নিজুম অস্থির চিত্রে ক্যাবিনের নাম্বার 703-এর দিকে যায়। ভিতরে ঢুকে দেখতে পায় আফরাজের মাথায় ব্যান্ডেজ করা এবং সে হাসপাতালে বেডে শুয়ে আছে। নিজুম দেখতে পায় আফরাজের জ্ঞান ফিরেছে। সে চোখ খুলে আছে। নিজুম আফরাজের উদ্দেশ্য করে বলে, আপনি ঠিক আছেন তো? আফরাজ নিজুমের অবাক চোখে তাকায়। এতবার বলে, কে আপনি? আফরাজের কথা নিজুম অবাক হয়ে যায়। সে বলে, আমাকে চিনতে পারছেন না? আমি নিজুম। নিজুম কই? এ নামে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। আচ্ছা, আপনার নাম কি? আফরাজ কথা শুনে নিজুম চরম বিস্মিত হয়। হতবাক স্বরে বলে, কী সব বলছেন আপনি? এমন সময় নিজুমের চিকিৎসার দায়িত্ব থাকা ডাক্তার এসে বলেন, আপনি কি ওনার বাড়ির লোক? আপনাকে কিছু জরুরি কথা জানানোর আছে। আসলে এই দুর্ঘটনার ফলে উনি মাথা মারাত্মক আঘাত পেয়েছেন, যার কারণে ওনার একটা সার্জারি করতে হয়েছে আমাদের। সেই সার্জারি সার্ভাইভাল রেট অনেক কম ছিল, কিন্তু থ্যাঙ্কস গড যে উনি ভালো আছে। তবে এই সার্জারির ফলে ওনার মেমোরি লস হয়ে গেছে এখন, তাই ওনার আর কোনো স্মৃতি মনে নেই। নিজুম হতবাক স্বরে বলে, কি? ওনার আগে কিছু মনে নেই? না, নেই। ওনার কি স্মৃতি ফিরবে? না ডক্টর, হয়তো ফিরবে, তবে সময় লাগবে। নিজুম দীর্ঘ শ্বাস ফেলে। ডাক্তার আরও বলে, এখন ওনার খেয়াল রাখা প্রয়োজন। আপনি যেহেতু ওনার পরিবারের লোক, তাই আপনার ওনার বেশি খেয়াল রাখতে হবে। এক মুহূর্তের জন্য ওনাকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না। আর ওনার মাথা যেন চাপ না পড়ে, সে ব্যাপার মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? গুড। এরই মধ্যে আফরাজ হঠাৎ করে বলে ওঠে, আমি এখানে কি করেছি? আমি এখানে থাকবো না, আমায় এখান থেকে যেতে দিন। নিজুম আফরাজকে বলে ওঠে, আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আমি আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাব। আফরাজ অবাক স্বরে বলে, আমার বাড়ি আছে? হ্যাঁ, আপনার খুব সুন্দর একটি অ্যাপার্টমেন্ট আছে, গেলেই দেখতে পাবেন। আপনি কি আমার সাথে থাকবেন? নিজুম মাথা নাড়ায়। আফরাজ জিজ্ঞেস করে, আপনি আমায় কি হন? নিজুমের মুখ হঠাৎ করে শুকিয়ে যায়। আফরাজ তো এই সম্পর্কটাকে স্বীকৃতি দেয়নি জ্ঞানবশত, তাহলে কি তার এটা বলা ঠিক হবে? আফরাজ উত্তরে আসায় নিজুম এর দিকে তাকিয়ে ছিল। নিজুম মলিন হেসে বলে, আমি আপনার স্ত্রী। আমার স্ত্রী? আফরাজ কিছু মনে পড়ছিল না, তাই সে নিজের মাথায় হাত রাখে। ডাক্তার বলে উঠে, আপনার নিজের মাথায় কোনো চাপ নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। মিসেস খান, আপনি নিজের হাজবেন্ডকে সামলান। আচ্ছা,
বলি নিজেও আফরাজের দিকে তাকিয়ে বলে, মনোবল হারাবেন না, আমি আছি আপনার পাশে থেকে আপনার স্মৃতিশক্তি ফেরাতে আমি আপনাকে সাহায্য করব। আফরাজ নিজুমের দিকে অনেক আশা নিয়ে তাকায়, যেন নিজুম এখনও তার একমাত্র ভরসা। সেই দিনটা আফরাজকে হাসপাতালে কাটাতে হয়। ইতিমধ্যে ম্যাক্স এবং এলা আফরাজের অসুস্থতার খবর পেয়ে নিজেদের কাজ মাঝপথে ফেলে ছুটে আসে আফরাজকে দেখার জন্য। সেই দিন দুপুরে তাদের দেখে নিজুম দীর্ঘশ্বাস ফেলে। এলা নিজুমের দিকে এগিয়ে এসে বলে, আফরাজ কেমন আছে? এখন শুনলাম ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে হলো এসব? নিজুম সব ঘটনা খুলে বলে এবং শেষে বলে, উনি এখন নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছেন, কিচ্ছু মনে করতে পারছেন না। ম্যাক্স করুণ স্বরে বলে, তাহলে কি ও এখন আমাদেরকে চিনতে পারবে না? নিজুম না বোধক মাথা নাড়ায়। ম্যাক্সের মন খারাপ হয়ে যায়। এলা ম্যাক্সের ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, ওর যে বড় কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক। আশা করি শীঘ্রই ও সুস্থ হয়ে যাবে। ম্যাক্স ও এলিনা আফরাজের সাথে দেখা করতে আসে। ম্যাক্স এসে আফরাজকে বলে, কেমন আছো তুমি? আফরাজ অবাক হয়ে বলে, কে আপনি? আমি ম্যাক্স, আর ও হলো এলিনা, তোমার বন্ধু। আফরাজ নিজের মাথা চেপে ধরে বলে, আমার কিচ্ছু মনে পড়ছে না। নিজুম বলে, ঠিক আছে, তুমি নিজের মাথায় জোর দিও না, ধীরে ধীরে সব মনে পড়ে যাবে। আফরাজ নিজুমকে বলে, আমার না খুব ভয় লাগছে এমন অপরিচিত মানুষদের মধ্যে। আপনি কি কাউকে বিশ্বাস হচ্ছে না? আফরাজ নিজুমের দিকে আবেগঘন চোখে তাকিয়ে বলে, আমার শুধু আপনাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে, অন্য কাউকে নয়। আফরাজের কথায় নিজুমের মন অন্যরকম অনুভূতি খেয়াল করতে থাকে। সে কি বলবে কিছু বুঝতে পারছে না। এর মধ্যেই ডাক্তার এসে বলে, আপনার ক্যাবিনটা ফাঁকা করুন প্লিজ, এভাবে এত লোক থাকা ভালো না। উনি যে কন্ডিশনে আছে তাতে করে এত লোকের সমাগম ওনার মানসিক অবস্থা অবনতি ঘটাতে পারে। এলা বলে ওঠে, ঠিক আছে আমরা যাচ্ছি। বলে এলা এবং ম্যাক্স ক্যাবিন থেকে বের হয়। নিজুম বের হতে যাবে এমন সময় হঠাৎ করে আফরাজ বলে ওঠে, আপনি প্লিজ যাবেন না নিজুম, আপনি গেলে আমার একদম ভালো লাগবে না, আপনি আমার পাশে থাকুন প্লিজ। আফরাজের থেকে এমন কথা শুনে নিজুম পুরো অবাক হয়ে যায়। যে আফরাজ জ্ঞাত কখনোই তার সাথে ভালো ব্যবহার করেনি, আজ সে স্মৃতি হারানোর এতটা বদলে গেল। সে নিজুমের সাথে এত ভালো ব্যবহার করছে, নিজুমের উপর এতটা নির্ভরশীল হয়ে পড়েছে। নিজুম বুঝতে পারে না তার কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত, তবু আফরাজের অনুরোধ সে ফেলতে পারে না। আফরাজকে ভরসা দিয়ে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবসময় আপনার পাশে আছি, আপনাকে ছেড়ে কোথাও যাব না। নিজুমের কথায় আফরাজের মুখ স্বস্তির হাসি ফুটে ওঠে। আফরাজকে আজ তার অ্যাপার্টমেন্ট নিয়ে আসা হয়েছে। নিজুম এসেছে আফরাজের সাথে। আফরাজ গত দুদিন হাসপাতাল কাটিয়েছে। এ দুদিনে এক মুহূর্তের জন্য সে নিজুমকে চোখের আড়াল হতে দেয়নি। অনেক বেশি অবলম্বন হয়ে গেছে সে নিজুমের ওপর। এদিকে নিজুম দায়িত্বের খাতিরে মুখ ফিরিয়ে থাকতে পারেনি আফরাজ এর থেকে। ছবি বেগম বারবার ফোন করে আফরাজের খোঁজ খবর নিচ্ছে, নিজুমকে বলছে আফরাজের খেয়াল রাখতে। যদিও বানিবুস নিজস্ব দায়বদ্ধতা থেকে সব করছে। আফরাজের তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসার পর সে বিভিন্ন জিনিস দেখে অবাক হয়ে সেগুলো সম্পর্কে জানতে চাইছে। এই যেমন যখন নিজুম আফরাজকে তার রুমে নিয়ে এলো, তখন আফরাজ প্রশ্ন করে বসলো, এটা কি সত্যি আমার রুম? জি, আপনি কি এই রুমে থাকেন? নিজুম বুঝতে পারে না তার কি উত্তর দেওয়া উচিত, তবুও সে মিথ্যা বলতে ইচ্ছুক নেই। না বোধক মাথা নাড়িয়ে জানালো, সে এখানে থাকে না। আফরাজ বলে উঠে, আপনি না বললে আপনি আমার স্ত্রী, তাহলে আপনি আমার সাথে আমার রুমে থাকবেন না কেন? নিজুম কি উত্তর দেবে ভেবে পায় না। আফরাজ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ করে আফরাজ বলে ওঠে, এখন থেকে আপনি আমার সাথে এই রুমেই থাকবেন। একা থাকতে কিন্তু আমার ভীষণ একাকিত্ব বোধ হবে এবং ভয়ও লাগবে। নিজুম ইতস্তত বোধ করে বলেন, আচ্ছা ঠিক আছে, আমি না হয় সোফায়। কেন সোফায় থাকবেন কেন? আপনি তো আমার স্ত্রী, তাই আমার সাথে আমার বিছানায় থাকবেন। নিজুম অস্বস্তি বাড়ে। সে বলে উঠে, এটা হতে পারে না। কেন হতে পারে না? নিজুম চুপ হয়ে যায়। আফরাজকে তো সে এখন
কোনোভাবেই তাদের অতীতের ব্যাপারে বলতে পারবে না। এতে করে তো তার উপর খারাপ প্রভাব পড়তে পারে। এজন্য নিজুম ভেবে বলে, আপনি তো এখন অসুস্থ, তাই আপনার বেশি আরাম থাকা দরকার। আমি আপনার সাথে বেড শেয়ার করতে তো আপনি আরামে থাকতে পারবেন না, তাই আপনি একা থাকুন বিছানায়, সেটা ভালো হবে। আমি না হয় সোফায় বা কাউচে থাকবো। আফরাজ আর আপত্তি করে না, সেও সায় দিয়ে বলে, ঠিক আছে, আপনার ইচ্ছা যদি এমনটা হয় তবে তাই হোক। আমি না হয় একা থাকবো বিছানায়। নিজুম এবার একটু স্বস্তি পায়। এতপর বলে, আপনি একটু বিছানায় শুয়ে বিশ্রাম করুন। আমি আপনার জন্য আপনার পছন্দের খাবার বানিয়ে আনছি। বলুন, কি খেতে চান আপনি? আফরাজ বলে, আমার তো মনে পড়ছে না আমার প্রিয় খাবার কি, তবে আপনি যদি আমার একটা খাবারের লিস্ট দেন সেটা থেকে আমি বেছে নিতে পারবো। আফরাজের কথা শুনে নিঝুম দ্রুত একটা কাগজ করে নানা রকম খাবারের নাম লেখে। খাবারগুলো যদিও সব বাঙালি, আফরাজ সেগুলো দেখতেই আফরাজ বলে, এসব কি খাবার? আমার তো কিছুই মনে পড়ছে না এসবের ব্যাপারে। নিঝুম বলে, আচ্ছা, আপনার জন্য একটা শিং মাছের তরকারি করলে খাবেন? আপনার জন্য এই মুহূর্তে এটা ভালো হবে। আচ্ছা, করুন। আফরাজ থেকে সবুজ সংকেত পেয়ে নিঝুম খুশি হয়ে রান্নাঘরে চলে যায়। গিয়ে রান্না করা শুরু করে দেয়। নিঝুম রান্না শেষ হতে সে বাইরে আসে। আফরাজ তখন ঘুমিয়ে গেছিল, তাই নিঝুম আর আফরাজকে বিরক্ত করে না। সে অপেক্ষা করতে থাকে কখন আফরাজের ঘুম ভাঙবে। সেই অপেক্ষা করতে করতে সেও সোফায় শুয়ে পড়ে এবং একটু পরে ঘুমে নিমগ্ন হয়। এর প্রায় ঘণ্টাখানেক পর আফরাজের ঘুম ভাঙে। এখন প্রায় রাত হয়ে এসেছে। আফরাজ ঘুম থেকে উঠে নিঝুমের নাম ধরে ডাকতে থাকে। নিঝুম ঘুমে বড্ড কাঁচা, তাই আফরাজের কয়বার ডাক দিতে তার ঘুম ভেঙে যায়। নিঝুম আড়মোড় ভেঙে উঠে দাঁড়িয়ে আফরাজকে বলে, কিছু বলবেন? আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। নিঝুম বলে, ও, আমি তো আপনার জন্য রান্না করেছি, একটু অপেক্ষা করুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। বলে নিঝুম রান্নাঘরে চলে যায়। এগিয়ে আফরাজের জন্য ভাত এবং শিং মাছের তরকারি নিয়ে আসে। এসে আফরাজকে বলে, এই নিন, খেয়ে নিন। আফরাজ অবাক চোখে খাবারের দিকে তাকিয়ে থাকে। নিঝুম সেটা খেয়াল করে বলে, কোনো সমস্যা? আফরাজ বলে, আমি তো বুঝতে পারছি না এই খাবারটা কিভাবে খেতে হয়। নিঝুম হালকা হেসে বলে, আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি বসুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আফরাজ নিঝুমের বাধ্যগত হয়ে চুপচাপ বসে পড়ে। নিঝুম ভাত মেখে নিজের হাতে আফরাজকে খাইয়ে দিতে থাকে। নিঝুমের দিকে আফরাজ বিমুগ্ধ হয়ে তাকিয়েছিল। নিঝুম অবশ্যই আফরাজকে খাওয়াতে ব্যস্ত ছিল। খাবার শেষ হওয়ার পর নিঝুম অনেক যত্ন করে আফরাজকে পানি খাইয়ে দেয়। খাওয়া শেষ করে আফরাজ নিঝুমকে বলে, ধন্যবাদ। নিঝুম বলে, ধন্যবাদ জানানোর কিছু নেই, আপনার যে কোনো প্রয়োজন হলে আমায় বলবেন। আফরাজ মৃদু হাসে। প্রকৃতির বুকে এক নতুন দিনের আগমন ঘটল। নিঝুম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানাতে লেগে পড়ছে। ব্রেকফাস্টে আসছে স্যান্ডউইচ বানিয়েছে। স্যান্ডউইচ বানিয়ে এনে আফরাজের সামনে রাখে নিঝুম। আফরাজ স্যান্ডউইচটা নিতে নিঝুম বলে, প্রস্তুত হন, এবার আপনার ওষুধ খেতে হবে। আফরাজ চোখ মুখ বিকৃতি করে বলে, ওষুধ? না, ওষুধ আমি খাবো না। আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না, ওষুধটা অনেক তেতো। নিঝুম হেসে বলে, এসব বললে তো হবে না, ওষুধ না খেলে তো আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবে না, তাই ওষুধ তো খেতেই হবে। না খেলে হয় না? না, ওষুধ আপনাকে খেতেই হবে। আচ্ছা, বেশ। এরপর নিঝুম আফরাজকে ওষুধ দিতেই আফরাজ সে ওষুধটা খেয়ে নেয়। এর মধ্যে হঠাৎ করে তাদের অ্যাপার্টমেন্টের কলিং বেল বাজতে নিঝুম গিয়ে দরজা খুলে দেয়। ম্যাক্স এসেছে। ম্যাক্স ভিতরে ঢুকে নিঝুমকে জিজ্ঞেস করে, আফরাজ এখন কেমন আছে? জি, মোটামুটি ভালো আছে। নিশ্চয় ওর জন্য আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে। না না, তেমন কিছু না। আমি কি ওর সাথে দেখা করতে পারবো এখন? উনি ভিতরে আছেন। ম্যাক্স বলে, আচ্ছা, দেখা করে আসছি। যদিও আমায় ও চিনবে না বলে যেহেতু দিতে হয়, তারপর আবার যেন কি মনে করি পিছিয়ে এসে বলে, ও হ্যাঁ, একটা কথা বলতে তো মন ছিল না। আমি আফরাজের মামাকে ওর এই দুর্ঘটনার ব্যাপারে জানিয়েছি। উনি আজকে রাতে নিউইয়র্ক থেকে লন্ডনের ফ্লাইটে রওনা দিবে এবং কাল সকালে পৌঁছে যাবে এখানে।
আপনাকে এটা জানানোর ছিল। নিজুম বলে, ও আচ্ছা, আমি তাহলে কাল ওনার জন্য খাবার বানিয়ে রাখবো। আচ্ছা, আমি তাহলে আফরাজকে দেখে আসি বলে ম্যাক্স ভিতরে যায়। নিজুম একটা দীর্ঘশ্বাস আনমনি হেসে বলে, একসময় যে মানুষটা আমায় এক মুহূর্তের জন্য সহ্য করতে পারতো না, আর সে আমাকে এক মুহূর্তের চোখে আড়াল করে না, আমার সব কথা মেনে নিচ্ছে। আমিও এক সময় যার সাথে কথায় কথায় ঝগড়া করতাম, আজ তার সব আবদার মেনে নিচ্ছি। ভাবতে ভাবতে কিছু একটা মনে করে নিজুম বলে, না, এসব ভাবা ঠিক হবে না। ওনার স্মৃতি নেই, তাই উনি এমন ব্যবহার করছেন, কিন্তু আবার আগের সব স্মৃতি ফিরলে নিশ্চয়ই উনি আবার আগের মতো হয়ে যাবেন। তাই আমার কোনো মূল্যেই ওনার উপর দুর্বল হয়ে পড়লে চলবে না।